স্টুডেন্টস, আমি তোমার প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, আমি যেরকমটা কথা দিয়েছিলাম আজকে থেকে আবারও 2-3 ক্লাস টাকা জাস্ট আমাদের বন্ধ ছিল, যে আমাদের যে লাইফ সায়েন্সের সরি জেনারেল সায়েন্সের যে ক্লাসগুলো আমাদের আরআরবি কে টার্গেট করে, এবং এগুলো আপকামিং যে জিএনএম এনএম এর এক্সাম রয়েছে সেখানেও আমাদের সমানভাবেই কার্যকরী হবে। সেই সায়েন্সের ক্লাসগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। স্টুডেন্টস, আমরা এখানে আলোচনা করছি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তরগুলো যেগুলো আমাদের আরআরবির পরীক্ষায় চলে এসছে। অবশ্যই এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বাট শুধুমাত্র কিন্তু এগুলো করলেই আমাদের হবে না। এর পাশাপাশি আমাদের যেগুলো আমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন সেটাও প্রয়োজন। তার জন্য যদি আমাদের তোমরা একাডেমি জয়েন করতে চাইছো, সেটা এনএম জিএনএম হোক বা আমাদের আরআরবি বা ডাব্লিউবি যে কোনো ডিফেন্সের যে কোনো কারণে হোক, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর যদি তোমরা অনলাইন পেইড ব্যাচ করতে চাইছো তাহলে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তোমরা কিন্তু আমাদের অনলাইন পেইড ক্লাসে জয়েন করতে পারবে। তো আমি আর সময় নষ্ট করছি না, আগের ক্লাসগুলোর ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে, পেজ সহ সমস্ত বইও আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। যারা চাইছো বই নিয়ে বাড়িতে প্রিপারেশন নিতে, তাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন কি রয়েছে? স্পাইরোগাইরা জনন করে ড্যাশের মাধ্যমে। কিসের মাধ্যমে স্পাইরোগাইরা জনন করে? তো কোরোদগম, বিভাজন, খন্ডি ভবন, না আমাদের হচ্ছে বহু বিভাজন। তো স্টুডেন্টস, তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে আমাদের যদি স্পাইরোগাইরা বলি সেটা আমাদের কিসের মাধ্যমে করে থাকে? খন্ডি ভবন। খন্ডি ভবনের মধ্যে দেখো এক একটা বিভাজন এক এক ভাবে হয়ে থাকে, ঠিক আছে? যেমন অ্যামিবার এক ধরনের বিভাজন, হ্যাঁ, তারপরে বিভিন্ন যে উদ্ভিদগুলো রয়েছে তাদের কিন্তু বিভাজন প্রক্রিয়া এক একটার এক এক রকম। তার মধ্যে স্পাইরোগাইরাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং প্রিভিয়াস ইয়ার কিন্তু আমাদের আরআরবিতেও এটার প্রশ্ন এসেছে, ঠিক আছে? পরবর্তী আমরা সায়েন্সের প্রশ্নে চলে যাবো। দেখে নিই আমাদের এখানে সায়েন্সের প্রশ্ন কি কি রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো আমাদের আরআরবি তো প্রত্যেকটা শিফটেই পাবে। আমাদের এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন বা এনএম জিএনএম এর পরীক্ষাতে কিন্তু এই ধরনের পরীক্ষা প্রশ্ন উত্তরগুলো আমাদের এসে থাকে। কি বলেছে? 5 নিউটন বলের প্রভাবে একটি বল সরল রেখায় 10 মিটার দূরত্ব অতিক্রম করে। যখন বলের প্রভাবটা 5 নিউটন হয়ে থাকে তখন সে 10 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যদি মোট সম্পন্ন হওয়া কাজের পরিমাণ 50 জুল হয়ে থাকে, ঠিক আছে, মোট কাজের পরিমাণ 50, তাহলে বল এবং গতির অভিমুখের মধ্যে বিদ্যমান কোণটি কত? ঠিক আছে, তাহলে সেই বিদ্যমান কোণটি কত হবে? তাহলে আমরা কি জানি? আমরা সবসময় জানি যে আমার যে বল এবং যে দূরত্ব, এই বল গুণন দূরত্ব সমান সমান কি? মোট কার্য। তো মোট কার্য কত হচ্ছে? আমার বল এবং দূরত্ব গুণ করলে 50 হচ্ছে, এবং মোট কাজের পরিমাণও কত রয়েছে? 50 জুলই রয়েছে। তাহলে যদি এই দুটো সমান হয়ে থাকে তাহলে আমাদের কত হবে? সেটা কত ডিগ্রি আমাদের হয়ে থাকবে? সেটা হয়ে থাকবে আমাদের 0 ডিগ্রি। সো রাইট অ্যান্সার আমাদের কি হবে? রাইট অ্যান্সার হবে আমাদের অপশন 3, 0 ডিগ্রি হবে আমাদের এটা সঠিক উত্তর। এই ধরনের সূত্রগুলো বা নিয়মগুলো তোমাদের কিন্তু ধরে ধরে আমাদের শেখানো হয়ে থাকে। তার জন্য আমাদের এনএম জিএনএম এর একটা নতুন ব্যাচ লঞ্চ হতে চলেছে আমাদের আপকামিং 1 তারিখ থেকে সামনে মাসের। এটা সম্পূর্ণ এএনএম জিএনএম এর একদম নতুন ব্যাচ হবে। মাত্র আমাদের 599 এর ক্র্যাশ কোর্স রয়েছে আমাদের হচ্ছে 4 মান্থের। তোমরা যারা যারা জয়েন করতে চাইছো জাস্ট 8597184264 এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। এই সম্পূর্ণ প্রিপারেশনটা সম্পূর্ণটা কিন্তু এখানে তোমাদের এখানে গোড়াটা কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, যদি বেগ 3 গুণ হয় তাহলে আমাদের এই শর্তগুলোর মধ্যে কোন শর্তটা আমাদের এখানে ঠিক হবে? তো অপশনস আমাদের কি রয়েছে? অপশনস গুলো কি রয়েছে? ভরবেগ 3 গুণ বেড়ে যাবে, গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে। ভরবেগ 3 গুণ বেড়ে যাবে, গতিশক্তি 6 গুণ তো কখনোই হবে না, 9 গুণ বেড়ে যাবে, 3 গুণ না। তো প্রথমটা হবে, আচ্ছা উত্তর দেওয়া রয়েছে, প্রথমটাই হবে সঠিক উত্তর। দেখো, যখনই বেগ আমার যে হারে বাড়ে সেইভাবেই কিন্তু ভরবেগ বাড়ে, ঠিক আছে? আর যে হারে তোমাদের বেগ বাড়ে গতিশক্তি তার স্কোয়ার আকারে বাড়ে। অর্থাৎ যদি বেগ আমার 3 গুণ বাড়ে তাহলে আমার গতিশক্তি হচ্ছে 3 স্কোয়ার মানে কত? 9 গুণ বাড়বে। বেগ এবং ভরবেগ একই হারে বাড়ে কিন্তু গতিশক্তি কিন্তু স্কোয়ার আকারে সেটা বাড়তে থাকে। সো এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, ভরবেগ আমার 3 গুণ বেড়ে যাবে কিন্তু গতিশক্তি আমার কিন্তু 9 গুণ বেড়ে যাবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নিই আমরা। সায়েন্সের পরবর্তী প্রশ্ন কি এসছে? নেক্সট কোশ্চেন, যে সময় আমরা একটি চকের টুকরো দিয়ে একটি কালো বোর্ডে লিখি তখন কোন বল দ্বারা আমাদের সেই কাজ সাধিত হয়? তো স্বাভাবিক ব্যাপার, এই যে আমি বোর্ডের মধ্যে যে লিখছি, এই যে বোর্ডের মধ্যে লিখছি, এটা কি বল? এটা ঘর্ষণজনিত বল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? ঘর্ষণ বল। অপশন 3 হবে রাইট অ্যান্সার। স্পর্শ বল কোনগুলো? যেগুলো ছুঁয়ে কোনো কিছু টাচ করে করা হয়ে থাকে, টাচ স্কিন বলতে পারো, টাচ স্কিন যেটা আমাদের সেটা বলতে পারো। পেশি বল আমাদের বাহু দ্বারা যেমন কোনো সুটকেস উঠানো বা কিছু একটা বলতে পারো, ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন বল থেকে যখন আমরা বোর্ডের মধ্যে লিখি তখন সেটা ঘর্ষণ বলের সাহায্যে কিন্তু সেটা আমরা লিখে থাকি।
ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। সায়েন্সের প্রশ্ন আমাদের পরবর্তী কি রয়েছে, রিজনিং এর প্রশ্ন, অঙ্ক। হ্যাঁ, এই যে মৌলের ভাগগুলো আমাদের যে পর্যায় সারণীটা রয়েছে স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা শিফটে আরআরবির যে সেটগুলো ছিল সেখানে আমাদের পর্যায় সারণী থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, পর্যায় সারণী থেকে প্রচুর প্রশ্ন আমাদের আসতে দেখতে পাওয়া গেছে। তো আমাদের 1 থেকে 17তম শ্রেণীতে থাকা যে মৌলগুলো আছে সেগুলো যে মৌলগুলো সেগুলো কোন ধরনের মৌল থাকে। দেখো পর্যায় সারণীতে যদি আমি বলি যে সব থেকে বেশি যেটা আসে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আমাদের কোন পর্যায়ে থাকে সারণীতে, তো 0 শ্রেণীতে সেগুলো আমাদের থাকে। সেরকমই 1 থেকে 17-র মধ্যে শ্রেণীতে যারা থাকে যে মৌলগুলো তাদেরকে কি বলা হয়ে থাকে, এগুলোকে বলা হয় স্বাভাবিক মৌল। স্টুডেন্টস আজকে তোমার জন্য একটা প্রশ্ন রাখি আমি, আমাকে একটা জাস্ট উদাহরণ বলো, একটা উদাহরণ বলো, যারা জানো না গুগলে সার্চ করে বই দেখেও বলতে পারো, কোনো সমস্যা নেই। একটা স্বাভাবিক মৌলের নাম বলো যেটা 1 থেকে 17 শ্রেণীর মধ্যে রয়েছে। এবার আমাদের আসতো নোবেল গ্যাস। নোবেল গ্যাস যেগুলো আমাদের হিলিয়াম, আর্গন, যেগুলো আমাদের নিষ্ক্রিয় গ্যাস, যেগুলো 0 শ্রেণীতে আমাদের থাকে, সন্ধিগত মৌল রয়েছে, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল রয়েছে। এগুলো যখন আমরা পর্যায় সারণীর যে চার্ট গুলো রয়েছে এই চার্টটা যদি আমরা সঠিকভাবে ক্লিয়ার করতে পারি তাহলে এগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো পর্যায় সারণীটা কিন্তু তোমাদেরকে ভালো করে অবশ্যই দেখে নিতে হবে। এবং আমরা যারা আমাদের পেইড ক্লাসে আমাদের যারা জয়েন করছে এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কমপ্লিটও করানো হচ্ছে, তো ওটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একটি ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে, কি ধরনের পথ রয়েছে সেটা একবার দেখে নাও। আচ্ছা, একটা ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক, মানে কোন ধরনের সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। তো স্বাভাবিকভাবে স্টুডেন্ট আমাদের বাড়িতে যে কারেন্টটা যায় 3টা ফেজ, একটা নিউট্রাল, একটা হচ্ছে নিউট্রাল ফেজ থাকে, আমাদের একটা কারেন্টের ফেজ থাকে, একটা আর্থিং এর ফেজ থাকে। তো এই যে ফেজটা, একাধিক যে ফেজটা থাকে, সেই একাধিক যে প্রবাহ থাকে সেটাকে কি বলা হচ্ছে, আমাদের সমান্তরাল বলা হয়, সমান্তরাল সার্কিট বলা হয়ে থাকে। ঠিক আছে, শ্রেণী যদি বলা হয়, শ্রেণী আমাদের যদি একটি লাইনেই থাকে তাহলে শ্রেণী বলা, কিন্তু আমাদের কতগুলো আছে, অনেকগুলো রয়েছে, তাহলে সেটাকে কি বলে, সমান্তরাল সার্কিট বলা হয়, যেখানে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ কিন্তু আমাদের অ্যালটমেন্ট করা হয়ে থাকে। তো রাইট আনসার কি হবে আমাদের, অপশন এ বা 1 হচ্ছে আমাদের এখানকার হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্রটি কি। ওকে, তো আমাদের যে এই যে সূত্রগুলো, মানে কোনটা কোনটা সূত্র, মানে আমি সিম্পল বলি H+O2 বা H2O যেটা আমাদের ইয়ে আছে, ঠিক আছে। তো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমাদের কিন্তু এসে থাকে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা সালফিউরিক অ্যাসিডের সূত্র। এরকম যত ধরনের নাইট্রিক অ্যাসিড HNO3, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের যদি বলি আণবিক সূত্র কি, তো সেটা হলো Al2O3। অ্যালুমিনিয়ামের পার্ট থাকে 3 এবং অক্সিজেনের থাকে 2, অর্থাৎ Al2O3 হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র। ঠিক আছে, পরবর্তী আমাদের প্রশ্ন কি এসছে দেখো, বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস NaOH, আচ্ছা NaOH এবং H2O ইকুয়াল টু NaHlOH হোল 4 সমীকরণটি বিবেচনা করো। বিক্রিয়ার সমতা বিধানের জন্য বিক্রিয়া জাতের যতগুলো মৌল প্রয়োজন, সেটা কয় ধরনের মৌল প্রয়োজন, এইটাতে আমাদের 2 ধরনের মৌল প্রয়োজন পড়বে। ঠিক আছে, এটা কিন্তু আমার 2 ধরনের মৌলের প্রয়োজন এখানে পড়বে। ওকে, নেক্সটে কি যাচ্ছি, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে মানব দেহের খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে পরিণত হতে হয় যাতে অগ্নাশয়জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে। ওকে, মানব দেহে যে সকল খাদ্য পদার্থ গুলো থাকে, ঠিক আছে, সেগুলো যদি অগ্নাশয়জাত উৎসেচকের তার উপর কাজ করবে, মানে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রয়েছে সেটা যাতে বিক্রিয়া করতে পারে, সে খাদ্যগুলোকে পচাতে পারে, সে খাদ্যগুলোকে আমাদের গলাতে পারে, তার জন্য সেই মানবদের খাদ্যগুলোতে কোন খাদ্যে পরিণত হতে হয়, সেই ধরনের খাদ্যগুলোকে আমাদের ক্ষারীয় খাদ্যে পরিণত হতে হয়। ঠিক আছে, মানবদের খাদ্য পদার্থগুলোকে ক্ষারীয় পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্নাশয়জাত উৎসেচকগুলো আমাদের, মেইনলি আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলা হয়েছে, এই উৎসেচকটা আমাদের যাতে কাজ করতে পারে। তো রাইট অ্যান্সার কি হবে, অপশন এ 1 হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একটি ইলেকট্রনের ব্যাসার্ধ সেটি ড্যাশের ব্যস্তানুপাতিক। এটা তো ভুল আছে এখানে, হ্যাঁ এই প্রশ্নটা ভুল রয়েছে, এটা সেট থেকে বলে দিয়েছি, এটা সম্পূর্ণ ভুল আছে, তো এই প্রশ্নটা আমরা ইগনোর করবো এখন।
পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, পরবর্তী প্রশ্ন আমাদের দেখে নাও কি বলেছে। বলেছে যে জল কোনটা ঠিক, জলের পিএইচ মান হলো 7, একদম ঠিক, ঠিক আছে, যার ফলে এটা প্রশমিত। সমস্ত প্রশমিত পদার্থ নীল লিটমাসকে লাল করে, একদম উল্টা, সমস্ত প্রশমিত পদার্থ লাল লিটমাসকে নীল করে। তো এটা আমার ভুল দেওয়া রয়েছে, এইটা আমার ভুল আছে। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের, শুধু অপশন এ হবে আমাদের সঠিক, অপশন 2 হবে ভুল। প্রশমিত পদার্থগুলো আমাদের হচ্ছে লালকে নীল করে, আর এর জলে যদি আমি প্রশমিত যেহেতু মান, এটা হলো প্রশমিতের পিএইচ এর মান হলো আমাদের হচ্ছে 7। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের সায়েন্সের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমাদের আবিষ্কার এবং আবিষ্কারক আমাদের স্ট্র্যাটেজিকের বইয়ের মধ্যে রয়েছে, সায়েন্সের বইয়ের মধ্যে আমাদের রয়েছে। তো আমাদের যে কোন মানে কে প্রথমবার আমাদের কোষ আবিষ্কার করেছিল, তো প্রত্যেকেই জানো যে আমাদের কক থেকে সেটা আবিষ্কার হয়েছিল। সেটা কে আবিষ্কার করেছিল, আমাদের বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক প্রথমবারের জন্য আমাদের হচ্ছে কোষ আবিষ্কার করেছিল, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন একবার কি রয়েছে, কি বলেছে, অঙ্ক জিকের প্রশ্ন রয়েছে, সায়েন্সের প্রশ্ন এই সেটে কি আর আছে কিনা দেখে নিই একবার। ওকে, আর নেই মনে হয়, ঠিক আছে। ওকে, এই সেটে আর নেই, এবার নেক্সট সেটে আমাদের চলে যেতে হবে, যেটা আমরা আজকে নাই সেটা আমরা অবশ্যই কালকে করব, ঠিক আছে। তো ওকে, তো আমাদের এই আর নেই, ঠিক আছে। তো এই সেটের মধ্যে আমাদের আর কোনো সায়েন্সের প্রশ্ন নেই, যেটা আছে পরবর্তী সেটে, যেটা আমরা ক্লাস আমরা অবশ্যই কালকে করাবো। তো জাস্ট দুদিন আমার ক্লাসটা সায়েন্সেরটা বাদ গেছিল, তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ ক্লাসগুলো একটু মানে সময়, এত ক্লাস পেইড ব্যাচের পরিমাণটাও এতটা বেড়ে গেছে, সেই কারণে এই ক্লাসেসগুলো করানো হয়নি। আর যারা আগের ক্লাসগুলো করোনি, ডেফিনেটলি কিন্তু সেই ক্লাসগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আগের ক্লাসগুলো ডেফিনেটলি করে নেবে। পেইড ব্যাচের গ্রুপে কিন্তু এই পিডিএফ আমাদের দেওয়া রয়েছে, প্রথমেই দেওয়া রয়েছে, যারা পেইড ব্যাচে জয়েন করছো প্রথমেই চলে যাবে, সেখানে পেয়ে যাবে প্রিভিয়াস সমস্ত ক্লাসেস, প্রিভিয়াস সমস্ত পিডিএফ, প্রিভিয়াস সমস্ত ভিডিও রেকর্ডিং, সব তোমরা কিন্তু ইজিলি অ্যাভেলেবল পেয়ে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা এতটাই, আমি তো কিছু কিছু অ্যানাউন্সমেন্ট ছিল সেটা আমি করে দিলাম, এবং এইভাবে ক্লাসগুলো স্টুডেন্টস রেগুলার করতে থাকো, যাতে করে তোমরা কিন্তু সঠিক প্রস্তুতি নিতে পারো। এইটুকু রিকোয়েস্ট করবো খালি, যে সঠিক প্রিপারেশন নাও, কারণ সময় পাবে না কিন্তু যখন পরীক্ষার ডেট দিয়ে দিবে, তার আগে প্রিপারেশন তোমরা কিন্তু অবশ্যই কমপ্লিট রেখো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই, কালকে আবার দেখা হচ্ছে দুপুর 1টার সময়, রাত্রিবেলা 8টার সময়। বাকি জাকির স্যার ক্লাস করাচ্ছেন সেগুলো কন্টিনিউ করো। পেইড ব্যাচের ক্লাস আমার 8টা থেকে রয়েছে রাত্রিবেলা, সেটা কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে নিও। তো আজকের মধ্যে এতটাই স্টুডেন্টস, দেখা হচ্ছে আবার কালকে, নমস্কার।